তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে ফের পথে বিজেপি। দেশপ্রিয় পার্ক থেকে শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেই মিছিল শুরু হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, অভিযোগ যে গোটা দক্ষিণ কলকাতা জুড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা সন্ত্রাস চালাচ্ছে এবং সামনে যিনি রয়েছেন তিনি এখানকার দীর্ঘদিনের পুরনো বিজেপির একজন কর্মী এবং দেখা যাচ্ছে তার হাতে প্লাস্টার রয়েছে। তার সঙ্গে একটু কথা বলবো, কি হয়েছিল হানিফ? আমাদের এই সময় সদস্যতা অভিযান চলছিল। আমরা 6-7 জন রাসবিহারী মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে কনভিন্স করছিলাম সদস্য করার জন্য। সেই সময় অতর্কিতে হামলা করে, অতর্কিত এসে ধাক্কা মেরে ফেলে দিয়ে লাত, চট, কিল, ঘুষি, নাক দিয়ে রক্ত, তারপর আবার আমাদেরকেই অ্যারেস্ট করে থানাতে রেখেছে। শুভেন্দুবাবু, পুলিশের ভূমিকা নিয়ে তো ইনি প্রশ্ন তুলছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে পুলিশ নাকি তাদেরই গ্রেপ্তার করেছে। কি আপনাদের অভিযোগ? কি উনি উনাকে গ্রেপ্তার করেছে, মার খেয়েছে ও রাগবীর গ্রেপ্তার। মমতা ব্যানার্জি সবাইকে সমান চোখে দেখে তো। হানিফ ভাই, রাগবীর সিং, উনি একটু সংখ্যালঘুদের বেশি ভালোবাসেন, তাই ইনি সংখ্যালঘু নন। বিজেপির মুসলমান হলে তিনি সংখ্যালঘু নন, আর ইনি রাগবীর সিং শিখ হলে তিনি সংখ্যালঘু নন। পুলিশ অ্যাকশন না নিলে উনি পুলিশ ইনঅ্যাকশন কেস করবেন হাইকোর্ট। অ্যারেস্ট আমরা করাবই। প্রত্যেক দিন কানমোলা খাচ্ছে, আইসি ক্লোজ হচ্ছে। আজকেও তো নিউ টাউনের একজন আইসি ক্লোজ হয়েছে। হাইকোর্ট এইভাবে স্ট্রিকচার দেওয়ার পরেও এদের লাজ লজ্জা নেই। শুনতেই পারলেন, শাসক দলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এবং এই শুধু নয়, একাধিক বিষয় নিয়ে আজকে পথে নেমেছেন। দেশপ্রিয় পার্ক থেকে মিছিল শুরু হয়েছে এবং দেখাবো, একটু প্রবীরকে ছবিটা দেখাতে বলবো। বিশাল সেই মিছিল দেশপ্রিয় পার্ক থেকে বেরিয়ে যাবে টালিগঞ্জ থানা পর্যন্ত এবং সেখানে একদমই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ তোমায় ব্রতদীপ। এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু করলো ইডি। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ভবানীপুর থানায় এফআইআর ও অন্যান্য নথি সংগ্রহ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে এমনই খবর রয়েছে। জাল পাসপোর্ট চক্রের মাধ্যমে টাকা পাচার হয়েছে কিনা তা নিয়ে প্রাথমিক অনুসন্ধান চালানো হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে পাসপোর্ট জালিয়াতিতে রাষ্ট্রদ্রোহিতা যোগ রয়েছে কিনা। প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট খতিয়ে দেখা হবে এবং তারপরই সিদ্ধান্ত হবে কবে কি ধারায় ইসিআইআর রুজু করা হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রায় 26,000 চাকরি প্রাপকদের তাদের ভবিষ্যৎ ঝুলে রইল আরো 12 দিনের মাথায়, মানে আজকে 15ই জানুয়ারি, 27শে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে দুপুর 2টোয় সর্বোচ্চ আদালতে। চাকরি প্রাপকরা তারা কি বলছেন, রাখবো আপনাদের সাথে। আমরা ন্যায় পাবো, আমরা সঠিকভাবে বিচার পাবো সেই আশা রাখছি এবং সুপ্রিম কোর্ট এই কাজ করবে এবং যোগ্য শিক্ষকরা তারা আবার পুনরায় বিদ্যালয়ে ফিরতে পারবে, এই আশাটাই রাখছি সুপ্রিম কোর্টের কাছে। আমরা এই অপেক্ষায়, এই বঞ্চনার দিন কবে শেষ হবে তার অপেক্ষায় আছি। আমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছে সসম্মানে গর্বিতভাবে ফিরে যেতে চাই। আমরা এইভাবে রাস্তায় বসে থাকতে আর চাই না। এই বঞ্চনার দিন শেষ হোক। আমরা কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নই। আমরা সবাই এখানে যারা আছি, আমরা কোনোভাবে কাউকে টাকা পয়সা দিয়ে চাকরি পাইনি। আমরা সসম্মানে, স্বপদে, সম্মানের সাথে ফিরে যেতে চাই। এই বঞ্চনার দিন যেন 27 তারিখে শেষ দিন হয়, সেই দিন আমরা আনন্দের সাথে সসম্মানে আবার স্বপদে ফিরে যেতে চাই। বিজেন্দ্র, কি হলো সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানির দিন 27শে জানুয়ারি? হ্যাঁ পাপিয়া, যদি সামারিটা দেখি, আজকে যে 2 ঘন্টা হিয়ারিং হলো সুপ্রিম কোর্টে, তার সামারি এটাই হচ্ছে কি, এক তো যে প্রথম লাইন গতবার হিয়ারিংয়ে বলেছিলেন চিফ জাস্টিস, সেগ্রিগেট করা সম্ভব না টেন্টেড থেকে আনটেন্টেডকে। বেশিরভাগ আইনজীবী যারা অ্যাপিয়ার করেছেন গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12-এর জন্য, তারা সবাই বলছিলেন যে তারা নন টেন্টেডের জন্য অ্যাপিয়ার করছেন এবং শুধু কিছু ব্যক্তি যারা ভুল করেছেন তাদের জন্য সবাইকে শাস্তি দেওয়া ঠিক হবে না। এই আর্গুমেন্টই বারবার উঠে আসছিল। তবে একজন আইনজীবী যিনি গ্রুপ ডি টেন্টেডদের হয়ে অ্যাপিয়ার করলেন, তিনি জানালেন যে তাদেরকে শুধু টেন্টেড বলা হচ্ছে,
পঙ্কজ বনসালের ওখান থেকে যে হার্ড ডিস্ক সিজ করা হয়েছিল তার বেসিসে যার অথেন্টিসিটি নিয়ে তিনি প্রশ্ন করলেন। তিনি বলেন কি ওএমআর শিট বিকৃত হতেই পারে, সেটার মধ্যে কোনো এরার হতেই পারে, এবং যেটার অথেন্টিসিটি এখনও প্রুভ হয়নি সেটার বেসিসে তাদেরকে টেন্টেড বলা হচ্ছে, সেটাও ঠিক নয়। এবং এরমও বক্তব্য এলো কি যদি 50% থেকে বেশি, ম্যাক্সিমাম 44% একটা কেসে সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে বলেছে কি সেখানে তারা দুর্নীতি পেয়েছে, সেক্ষেত্রে যদি 50% থেকে বেশি আনটেন্টেড রয়েছে সবাইকে কেন শাস্তি দেওয়া হবে? গ্রেটেস্ট গুড অফ গ্রেটেস্ট নাম্বার অফ পিপলের যে থিওরি রয়েছে সেটাকে ফলো করা উচিত, এটাও আজকে সুপ্রিম কোর্টের মধ্যে উঠে এলো। এবং বারবার এই প্রসঙ্গটা উঠছিল কি হাইকোর্ট কেন এই প্রসঙ্গে যায়নি, টেন্টেড এবং আনটেন্টেডকে তারা কেন সেগ্রিগেট করলো না। তবে এই কোশ্চেনের জবাবে কিন্তু চিফ জাস্টিস বলছিলেন কি হয়তো সিবিআই যে তদন্তটা করছে তারা স্পেসিফিক প্রসিকিউশন যারা ইরেগুলেটরি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, সেই অ্যাঙ্গেলে তারা তদন্ত করছেন। এবং সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে ব্রডার প্রিন্সিপালে গেছিল কি দুর্নীতি যেটা হয়েছে সেটা বিভিন্ন দিক থেকে হয়েছে। একদিকে ওএমআর শিট ম্যানিপুলেশন করা হয়েছে, র্যাঙ্ক জাম্পিং রয়েছে, অর্থাৎ যারা কম নম্বর পেয়েছিলেন তাদেরকে বেশি নম্বর দেওয়া হয়েছে, প্যানেল যেখানে কম নম্বর লোকের ছিল সেখানে বেশি লোকের রিক্রুটমেন্ট করা হয়েছে, এই প্রসঙ্গটা উঠে এসছে। এবং নানা দিক থেকে যে দুর্নীতিগুলো ছিল তাই হয়তো হাইকোর্ট একটা লার্জার পার্সপেক্টিভে গিয়ে এই অর্ডারটা দিয়েছিল। তবে আজকে চিফ জাস্টিসও বারবার জোর দিচ্ছিলেন কি সেগ্রিগেট করা সম্ভব কিনা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ।